বেশ, এবার দেখো আমি বলেছিলাম ঠিক এর পরের যে চ্যাপ্টারটা আসে সেটা হচ্ছে কোম্পানির আমাদের শাসন। এবার কোম্পানির শাসনটা হচ্ছে মানে তোমরা একটা ভুল বুঝবে না যে কোম্পানির সময় রাজ্য জয় বা কিছু এরকম নয়। যেমন আমরা দেখেছিলাম যে ওই কীভাবে অযোধ্যা, তারপরে হচ্ছে আমাদের মহীশূর, এবং সঙ্গে সঙ্গে অযোধ্যা মহীশূরের সঙ্গে সঙ্গে আমাদের হায়দ্রাবাদের উত্থান হয়েছিল। এটার পরে আমরা আঞ্চলিক শক্তির বিকাশ দেখেছিলাম। তারপরে আমরা দেখেছিলাম কি আঞ্চলিক যে বিদ্রোহগুলো কীভাবে হলো সেটাও আমরা দেখেছিলাম। আর এর পরের যে পর্বটা রয়েছে সেই পর্বটা হচ্ছে ভূমি রাজস্ব নীতি। ইচ্ছা করলে আমরা এই ভূমি রাজস্ব নীতি বিদ্রোহের আগে পড়াতেই পারি, কিন্তু এখানে সিকোয়েন্সটা বজায় থাকবে এই জন্য, সুবিধা হবে বুঝতে এই জন্য। সেটা হচ্ছে ব্রিটিশরা তো এসেছিলই, এবং পলাশির যুদ্ধ বাংলা বাংলা যখন আমরা ভালো করে পড়ালাম বাংলা শাসনটা, সেই বাংলা শাসনের পরে কিভাবে শক্তি বৃদ্ধি হয়েছিল সেইটাকে আমাদের খুব বোঝানোর দরকার ছিল ভালোভাবে। ঠিক আছে, বেশ, তাহলে আমরা থার্ড চ্যাপ্টারে চলে যাচ্ছি, ভারতের কোম্পানি শাসন। এবং দেখো এখানে পরপর পরপর ভূমি রাজস্ব নীতিগুলো বলা হয়েছে। যেমন ধরো 1765 1765-এ আমাদের কি হয়েছিল, রবার্ট ক্লাইভ বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেছিলেন। ইম্পর্টেন্ট, তাহলে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা চালু করছেন কে, রবার্ট ক্লাইভ। এবং সেই দ্বৈত শাসন ব্যবস্থা ডুয়েল গভর্নমেন্ট, যেখানে নবাব হলো তোমার কি দায়িত্ব, এই তোমার ক্ষমতাহীন দায়িত্ব, আর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হলো হচ্ছে তোমার দায়িত্বহীন ক্ষমতা, এটাকে ডুয়েল সিস্টেম বলি। আচ্ছা, তারপরে দেখো ওয়ারেন হেস্টিংসের সময় 1772-এ পাঁচশালা বন্দোবস্ত চালু হলো। ঠিক আছে, পাঁচশালা ব্যবস্থা মানে ল্যান্ড রেভিনিউর উপরে 5 বছরের জমির ওপর একটা হিসেব। 1777 সালে ওয়ারেন হেস্টিংস বাংলাতে একশালা বন্দোবস্ত চালু করেন। ঠিক আছে, একশালা হলো 77-এ। তারও পরে বেশ কিছুটা পরে 89 থেকে 90-এ লর্ড কর্নওয়ালিস বাংলা বিহার উড়িষ্যা 10 শালা বন্দোবস্ত চালু করেন। তাহলে 10 শালা বন্দোবস্ত 89 থেকে 90-এর মধ্যে বাংলা বিহার হয়ে উড়িষ্যায় গেছে। বিহারে গেছে আমাদের কবে, 10 ফেব্রুয়ারি 1789, আর 1790 সালে উড়িষ্যায় চলে গেছে। বেশ, এইবার আসছে ইম্পর্টেন্ট, 93 মার্চে লর্ড কর্নওয়ালিস বাংলা বিহার উড়িষ্যা পরবর্তীকালে বারাণসীর উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে মাদ্রাস প্রেসিডেন্সির কিয়দংশতে কী করেছে, চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন। তাহলে বাংলা বিহার উড়িষ্যা পরবর্তীকালে বারাণসী উত্তর পশ্চিম সীমান্ত এবং মাদ্রাসে আমাদের কাজ করেছে এটা। হ্যাঁ, মিলে হ্যালো, ঠিক আছে, দেখো ভালো করে, তাহলে এটা হয়েছে, চালু করেছে। এইবার দেখো 93 সালের পর 1820 খ্রিস্টাব্দে স্যার থমাস মনরো, ক্যাপ্টেন আলেকজান্ডার রিড ভারতের দক্ষিণ মাদ্রাস প্রেসিডেন্সির কিছু অঞ্চল ছেড়ে দিয়ে দক্ষিণ পশ্চিম অঞ্চলে রায়তওয়ারি ব্যবস্থা চালু করেন। তাহলে প্রথমে 93 সালে আমি দেখালাম যে চিরস্থায়ী বন্দোবস্ত, যেটাকে আমরা এক কথায় বলতে পারি কি, জমিদারি বন্দোবস্ত, তাই তো, এটাকে এক কথায় বলতে পারি জমিদারি বন্দোবস্ত। ঠিক আছে, মনে থাকবে, এটাকে জমিদারি বন্দোবস্ত বলতে পারি। এবার তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে 1820 খ্রিস্টাব্দে স্যার থমাস মনরো আর ক্যাপ্টেন আলেকজান্ডার রিড এরা দুজনে মিলে কী করলেন, আমাদের দক্ষিণ মানে ম্যাড্রাস রেসিডেন্সির কিছু অঞ্চল ছেড়ে দিয়ে দক্ষিণ পশ্চিম অঞ্চলে রায়তওয়ারি ব্যবস্থা চালু করেন। রায়তওয়ারি হচ্ছে যেখানে কৃষক তোমার সমস্ত ডিসিশানটা নেবে। ঠিক আছে, হলো 1822 সালে হোল্ট ম্যাকেঞ্জি এবং রবার্ট মার্টিন্সবার্ড গাঙ্গেয় উপত্যকা অঞ্চল উত্তর পশ্চিম প্রদেশ ও মধ্য ভারতে মহলওয়ারি ব্যবস্থা চালু করেন। একবার জমিদারদের হাতে দেওয়া হলো, হ্যাঁ কল্যাণ, গুড আফটারনুন, একবার জমিদারদের হাতে দেওয়া হলো, একবার কৃষকদের হাতে দেওয়া হলো। এবার কৃষক জমিদার উভয়কে ইনভলভ করছে একটা মহল বা একটা স্টেটে দেওয়ার জন্য, যেটা হচ্ছে মহলওয়ারি সিস্টেম। 1822 সালে হোল্ট ম্যাকেঞ্জি এবং রবার্ট মার্টিন্সবার্ড। আর যখন 20 সালে বলবে তখন ক্যাপ্টেন এই থমাস মনরো আর ক্যাপ্টেন চার্লস রিড এরা দুজনেই বন্দোবস্তটা চালু করেছিল, কিন্তু কোনোটাই তেমনভাবে দানা বাঁধতে পারলো না।
ঠিক আছে, কারণ যখন চিরস্থায়ী বন্দোবস্ত করা হয়েছিল, শোর গ্রান্ট বিতর্কটা শুরু হয় হচ্ছে আমাদের ওই 10 সালা বন্দোবস্তের পরে চিরস্থায়ী বন্দোবস্তের সময়টা। কী নিয়ে হয়েছিল সমস্যা আমি বলে দিই। সেটা হচ্ছে যখন জমিদারি বন্দোবস্ত করা হলো, যে জমিদারকে বলা হলো তোমাকে নির্দিষ্ট দিনের মধ্যে তোমাকে কি করতে হবে, 31 ডিসেম্বরের মধ্যে তোমাকে খাজনা দিয়ে দিতে হবে। ঠিক আছে, খাজনা দিয়ে দিতে হবে। এবং খাজনা দিয়ে দিতে গেলে তোমাকে যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে তুমি তোমার সূর্যাস্ত হওয়ার আগে, মানে সানসেট ল, সূর্যাস্ত হওয়ার আগে তোমাকে ওই ট্যাক্স জমা দিতে হবে। আর যদি সূর্যাস্তের পরে তুমি দাও, ট্যাক্স দাও, তাহলে তোমার জমিদারি বাজেয়াপ্ত করে নেওয়া হবে। ঠিক আছে, এটা মনে রাখবে। এটা বলা হয়েছিল। তাহলে সূর্যাস্ত আইন কোন নীতির সঙ্গে, কোন ভূমি রাজস্ব নীতির সঙ্গে জড়িত? উত্তর হবে চিরস্থায়ী বন্দোবস্ত। বেশ। এলফিনস্টোন হোল্ট ম্যাকেঞ্জি পাঞ্জাবে ভাইয়াচারি ব্যবস্থা চালু করলো 24-এ। এখানে এলফিনস্টোন এলো আর হোল্ট ম্যাকেঞ্জি এলো পাঞ্জাবে। 19 শতকে 5-এর দশকে গুবিন্স অযোধ্যাতে তালুকদারি ব্যবস্থা চালু করেছিল। গুবিন্স তালুকদারি ব্যবস্থা কাজে লাগেনি। বিলেতের পরিচালক সভার নির্দেশনে ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসন ব্যবস্থা রদ করেন, সেটা 1772 সালে। হেস্টিংস রাজস্ব পর্ষদের বোর্ড অফ রেভিনিউর সহায়তায় দস্তক প্রথা বন্ধ করে দেন। ঠিক আছে। ইংরেজ কালেক্টর হেস্টিংস কালেক্টরের হাতে জেনারেল রাজস্ব আদায়, রাজস্ব কাজের পরিচালনা, জমি নামের বন্দোবস্ত ন্যস্ত করেন। 5 সালা বন্দোবস্ত চালু করলে ত্রুটি লক্ষ্য করে আইনটি পরিত্যক্ত হয়। তাহলে হেস্টিংস তার আগে 5 সালা 10 সালা হয়ে আমাদের এসেছিল কোথায়? চিরস্থায়ী বন্দোবস্তে। মনে থাকবে, চিরস্থায়ী বন্দোবস্তে তারপরে এসেছিল। বেশ। 76 ওয়ারেন হেস্টিংস বাংলার ভূমি বন্দোবস্ত ও ভূমি রাজস্ব সম্পর্কে অনুসন্ধান করার জন্য আমিনি কমিশন গঠন করেন। তাহলে ভারতবর্ষের প্রথম ল্যান্ড রেভিনিউ কমিশন হচ্ছে আমিনি কমিশন। মনে রাখবে, এই আমিনি কমিশন 1776 সালে কে চালু করেছিল? এই 1776 সালে এটা চালু করেছিল আমাদের, কি নাম বললাম? ওয়ারেন হেস্টিংস। মনে রাখবে, ওয়ারেন হেস্টিংস চালু করেছিল। ঠিক আছে। সিপাহী বিদ্রোহ বহরমপুরকে ধরা যাবে না, কারণ বহরমপুরে একটা রেজিমেন্ট থেকে পুরো ছড়ায়নি। আবার দমদমকেও ধরা যাবে না, আবার ব্যারাকপুরকেও ধরা যাবে না। ধরতে গেলে 10ই মে মিরাটকে ধরতে হবে, ওটা প্রকৃত। বহরমপুরে যখন বিদ্রোহ হচ্ছে, একটা রেজিমেন্টে 2-1 সৈন্যবাহিনী যারা সবাইকে ঐক্যবদ্ধ করতে পারেনি, তার জন্য ওটাকে ধরা হয় না। তাহলে বিক্ষিপ্ত বিদ্রোহ, ব্যক্তির বিদ্রোহ হয়ে গেল। তারপর যখন আমাদের দমদমে হতে গেল, তখন দমদমেও কার্যকরী হলো না সেটা। ঠিক আছে। এবং তারপরে যখন আমাদের কি নাম বলে মঙ্গল পাণ্ডে করতে গেল, মঙ্গল পাণ্ডে কোনো জাতীয়তাবাদী উদ্দেশ্যে ছিল না, খেয়ে দিয়ে শুয়েছিল এবং শোয়ার পরে ওকে বলছে মার্চ করতে যাবে না। ওকে আমার পাতা খেয়েছিল, পাতা খেলে বুঝতে পারো নেশা হয়েছিল, এবার রয়েছে। তখন ও কী করলো, ওকে লাথি মারা হয়, ওই ওঠো 3টের সময় মার্চ শুরু হবে। ও করলো না, তখন গুলি চালিয়ে দিল। এবার যা হয়, বন্দুকের গুলিগুলো সব হলো, মানে লক্ষ্যভ্রষ্ট হলো। তখন জেনারেল বগ, ঠিক আছে, জেনারেল বগকে ঘোড়ার পিঠ থেকেও ফেলে দিয়েছিল। তারপরে ওকে মানে রাইফেলের বাট দিয়ে মারা হয়, মাথার পেছনে পড়ে যায়। তারপর হাত পা বেঁধে রাখা হয়। তারপরে অনেকবার অনেক কান্নাকাটি করেছিল যে আমাকে ছেড়ে দাও, ঠিক আছে, আমি আর করবো না। তখন কে শোনে, তখন ফাঁসি দিয়ে দেওয়া হয় 8ই এপ্রিল। ও কী করে হয় প্রথম একজন সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ, তাই না? লোকে এখন ভিডি সাভারকারকে বলে, ভিডি সাভারকার নাকি পিটিশান দিয়েছে, চিঠি দিয়েছে। ঠিক করেছে, কেন পিটিশান দেবে না? পিটিশান দিয়ে ও বেরোতে পারলে ও আবার মুভমেন্ট করবে, এটাই ওর লক্ষ্য ছিল, তাই জন্য পিটিশান দিয়েছে। এ তো অনেক বিপ্লবী এই কাজ করেছে, বেরিয়ে গিয়ে আবার আন্দোলন করবে। এখানে মঙ্গল পাণ্ডেকে আমরা কেন বলবো, কিসের হিসেবে বলবো? একটা লোক বিদ্রোহ করার তো একটা হেতু থাকতে হবে, কারণ থাকতে হবে। বাচ্চারা সবাই আছে এখানে?
মিনিট এখানটা সূচনা যদি বলা হয় 1857 সালের মহাবিদ্যালয়ের সূচনা কোথায় হয়েছিল, তাহলে উত্তর হবে হচ্ছে এরকমভাবে লিখতে হবে স্পার্ক। প্রথম ঝলক দেখা দিয়েছিল হচ্ছে ব্যারাকপুরে, কিন্তু বিদ্রোহটা প্রথম হয়েছিল মিরাটে। ইকবাল এবার বুঝতে পারলো কিনা বলো? তোমাকে চাইবে বিদ্রোহটা প্রথম কোথায় হয়েছিল। বিদ্রোহ হওয়া মানে একটা রেজিমেন্টের মধ্যে হওয়া, যেখানে ওখানে লোকেদের মতামত থাকবে, সেটা একমাত্র মিরাটেই হয়েছিল। একটা মঙ্গল পাণ্ডের জন্য তো বিদ্রোহ হবে না। বিদ্রোহ জিনিসটা একটা লোকের করলে হবে না। ও কিন্তু বিদ্রোহ করছে, ও বিদ্রোহ করছে না, ওরা বিদ্রোহ করছে হবে কথাটা। তাহলে ও কি বলছে, ও মেনে নিচ্ছে না, এটা বলা যেতে পারে। বিদ্রোহ কথাটার অর্থ বড় বিরাট। বোঝা গেল ইকবাল? উত্তরটা কি হবে? উত্তরটা মিরাটই হবে। ঝলক বললে ব্যারাকপুর, ঠিক আছে। প্রথম কোথায় সেনাদের মধ্যে কেউ বিদ্রোহ করেছিল, তাহলে বহরমপুর। কিন্তু এটা কোনোটা সিপাহী বিদ্রোহ হবে না। সিপাহী বিদ্রোহ টোটাল ধরতে হলে টোটাল জায়গাটাকে ধরতে হবে। তাই উত্তরটা হওয়া উচিত সবসময় মিরাট, ঠিক আছে। বাকিটা কোথায় সব? কল্যাণ আছে, আর বাকিটা কোথায়? উর্মিলা রয়েছে, আমাদের ইয়ে নেই, ওকে দেখতে পাচ্ছি না, পিয়ালিকে দেখতে পাচ্ছি না, শিলাকে দেখতে পাচ্ছি না। তো মৃত্যুঞ্জয় কোথায় গেল এরা? এটা মনে একটু আর একটু নামবে, দেখিনি সম্ভব। এবার বলো এই জিনিসটা তোমাকে একটু বলো শেলি, একটু ব্যাপারটা তুমি একবার ভালো করে তুমি বুঝতে পেরেছো তো? নিতু বুঝতে পেরেছো? ইকবাল এবার বুঝতে পেরেছো? বিদ্রোহ জিনিসটা খুব কঠিন জিনিস। আমি দাদা তোমাদের ইয়ে মানে কি বলে সব হয়ে গেল সব কিছু বলবো। যেমন আজকে আমি বোঝাচ্ছিলাম যে ওই ইসলামের নীতিগুলো কি, নিয়মগুলো কি, কেন ওইভাবে শব্দ উচ্চারণ করা হয়, কি করা হয়, সবের তো একটা বিজ্ঞান আছে। এইটা অনেক ছাত্ররাই বুঝতে পারে না। যদি তোমাদের জিজ্ঞেস করা হয়, দেখি কে বলতে পারে প্রথম আমাদের 1757 সালে যখন আমাদের না 1757 বলবো না, কীভাবে বোঝাই তোমাদের, দাঁড়াও, খুব ক্লিয়ার একটা আইডিয়া তোমরা পাবে এই উদাহরণটা নিতে পারলে। 1757 না, ঠিক আছে। যদি বলা হয় আমাকে যে এই যে সিপাহী বিদ্রোহ হয়েছিল, সিপাহী বিদ্রোহের জাতীয়তাবাদের যে প্রসঙ্গটা যা বলা হচ্ছে, সে তো খুব সাময়িক। কার্ল মার্কস, ডিসরেলি, এরা যেটা বলছে, বিশেষ করে ডিসরেলি বলছে এটা একটা তোমার কি বলো, এটা গণবিদ্রোহ বা তোমার যে ন্যাশনাল রিভোল্ট, জাতীয় বিদ্রোহ, জাতীয় কনসেপ্টটাই আসেনি। জাতীয় কনসেপ্টটাই আসেনি। তুমি একটা বিদ্রোহ জাতীয় কনসেপ্ট দেখাতে পারবে না। একটা তাতিয়া টুপি, একটা তোমার নানা সাহেব, আর হচ্ছে আমাদের ঝাঁসি রানী লক্ষ্মীবাই মিলে গেলে সমগ্র ভারত বা সমগ্র রেজিমেন্ট এক হচ্ছে না। ওটা ওদের ওদের অঞ্চলটা পেলেই স্বাধীন। এখন যদি আমাকে কেউ বলে স্যার এসএসসি আন্দোলন যেটা হচ্ছে, খুব ভালো করে বোঝাই, তোমরা বুঝতে পারবে। এসএসসি আন্দোলন যেটা হচ্ছে, স্যার এসএসসি আন্দোলনটা কি একটা স্বাধীনতার আন্দোলন, স্বাধীনতার যুদ্ধ? কখনোই না, কখনো এটা স্বাধীনতার যুদ্ধ হতে পারে না। এখানে তারাই এসেছে যারা তোমার চাকরিটা চাই, ওরা সুটেবল ক্যান্ডিডেট, ওদের চাকরি দেওয়া হয়নি, আর যারা পেয়েছে তারা সুটেবল ক্যান্ডিডেট না, তাহলে ওরা ওদের চাকরিটা পেলেই ওদের আন্দোলন বন্ধ করবে। তাই এটা কিন্তু কখনোই তুমি ভাববে না যে একটা আন্দোলন, মানে আন্দোলন না, মানে এটা স্বাধীনতার আন্দোলন। এটা সিপাহী বিদ্রোহটা সেম এটাই হয়েছিল। বারবার দেখানো হচ্ছে, দেখেছেন কিভাবে এরা বিছানার মধ্যে এই বালিশ মাথায় দিয়ে শুয়ে রয়েছে রাস্তার মধ্যে ঝড় বৃষ্টির মধ্যে,
আজকে তারা এতদিন পূর্ণ করলো, আন্দোলন পূর্ণ করলো। ঠিক আছে, এটা যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে কেবলই মাত্র তারা চাকরি ফিরে পাওয়ার জন্য নিজেদের জন্য আন্দোলন করছে, এটা দেশের জন্য কিছু করছে না। যদি ওরা বলতো যে আমরা চাই এমন একটা সিস্টেমে ফিরে আসুক স্কুল সার্ভিস পরীক্ষা, যে পরীক্ষা বছর পর বছর হবে, প্রচুর রিক্রুটমেন্ট হবে, ফ্রেশ রিক্রুটমেন্ট হবে, আমরাও চাকরি চাই, আমাদের পরের জন্য তাদের জন্য কিছু করতে চাই, তাহলে কিন্তু এটা একটা গণ আন্দোলন বা তার একটা বড় উদ্দেশ্য হবে। কালপিট হচ্ছে একটা যুদ্ধ, কালপিট যুদ্ধ, যেখানে হিরোজের কাছে আহত হয়ে আমাদের রানী লক্ষ্মীবাই তোমার কি করেছিল, একজনের বাড়িতে আশ্রয় নেয় এবং সেখানে মারা যায়। বুঝে গেছো? কালপিটা বোঝা গেল? এবার এইসব কথা বললে আমাকে এখন জীবন্ত পুড়িয়ে দেবে। তুমি কোনোদিনও চলে যাও, হেরে গেছিল, কোনোদিনও তুমি বেনারসে যাও, বেনারসে গিয়ে দেখবে মণিকর্ণিকা ঘাট আছে, মণিকর্ণিকা ঘাটে গিয়ে বলবে তুমি যে আমি মরাপোড়াতে এসেছি বা এরকম ব্যাপার অমুক তমুক। আচ্ছা আচ্ছা, মণিকর্ণিকা কে? তুমি জানো না? মণিকর্ণিকা হচ্ছে ঝাঁসি রানী লক্ষ্মীবাই। ঠিক আছে, ভালো কথা। সে ও কী করেছে? তখনও বলছে যে এই মনে রাখবে, মণিকর্ণিকা হচ্ছে একটাই কথা জেনে রাখো, এই গোটা ভারতবর্ষে দুটো মার্দ এসছে, দুটো মার্দ। কে কে? একটা হচ্ছে রানী লক্ষ্মীবাই আর একটা হচ্ছে ইন্দিরা গান্ধী, আর বাদ বাকি যা দেখছো সব না মার্দ। আরে ভগবান, ও কি বলছো জানে কিছু? ও কি বলছে কথাটা নিজেই জানে না। কত বড় অপমান করলো রানী লক্ষ্মীবাইকে আর হচ্ছে এই লোকটাকে, ওই নামটা কি, আমাদের ইন্দিরা গান্ধীকে। মানে ও বলছে এরা হলো মার্দ, মানে এরাই হচ্ছে পুরুষ আর বাকিরা হচ্ছে না মার্দ। না মার্দ মানে হচ্ছে আর পুরুষ না, মানে সবাই মহিলা। এটা কি মহিলা জাতিকে অপমান করা হলো না? যেটা মহিলা যুদ্ধ করে জিতেছে বলেও পুরুষ হয়ে গেল, আর বাকিরা হচ্ছে সব মহিলা। এই কিছুদিন আগে দেখবে এই একটা আন্দোলনের জন্য এক ভদ্রমহিলা, এক ভদ্রলোক, বেশ এজেড, প্রায় 80-র উপরে বেজ, সে জল কামান দেওয়াচ্ছে, সামনে এগিয়ে যাচ্ছে, ভালো কথা, বীর যোদ্ধা। ঠিক, তারপর সে যেটা করলো না, সে কি করলো দেখাচ্ছে, তোমরা সব যারা এলে না তার হাতে সব চুরি পরে বসে থাকো। আর মহিলারা বুঝতেই পারলো না, মহিলারা বলছে হ্যাঁ ঠিক বলেছে, ঠিক বলেছেন দাদু, ঠিক বলেছে, যেটাই করা উচিত। এবার যে বুদ্ধিমান সেই খালি বলল যে উনি পরোক্ষে মহিলাদের অপমান করেছেন। এই তো মণিকর্ণিকা ঘাট, বেনারসের মণিকর্ণিকা ঘাটটাই হচ্ছে ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের নামে। ঠিক আছে, ওটা মহিলাদের উনি অপমান করেছেন। যে ওরা চুরি পরে বসে থাকে, যাও তোমরা চুরি পরে বসে থাকো। পুরুষ এবং নারী, এই যে আমি আপনাকে বলছিলাম যে যে কি বলে পোশাক, পোশাক, এই যে পোশাকের উপর একটা পড়তে যায় অর্নামেন্টস, এগুলোর উপর পড়াশোনা কেন দরকার পড়ে? আর এই চুরির তো রাজারাও পড়তো, রাজা সেনাপতি সব কিছু যুদ্ধের সময়, সব যুদ্ধের আগে কি সবসময় পড়তো। অলঙ্কারের কোনো ভেদাভেদ ছিল না, এটা আমি বলেছিলাম। এবং এই শাড়ি খুব কমফোর্টেবল বলে পুরুষরাও শাড়ি পরতো, তা পুরুষরা নারী হয়ে গেল আর নারীরা পুরুষ হয়ে গেল, এ তো বোঝানোই যায় না। জেন্ডার, আগে জেন্ডার বুঝতে হবে, হিস্ট্রিতে একটা জিনিস পড়ানো হয় জেন্ডার, সে জেন্ডারটা বোঝে কেউ, জেন্ডার বুঝে তারপর এই সমস্ত কথাবার্তা বলবে। যাও যাও তুমি গিয়ে ঘরে চুরি পরে বসে থাকো। এই যে কথাগুলো বলে, যে কি কোথায় বলতে হয়, স্থান কাল পাত্র ভেদ না করেই দুমদাম বলে ফেলে। ঠিক আছে, তাহলে রানী শিরোমণিকে তো লোকে ভুলতে বসেছে। রানী শিরোমণি, যার নামে একটা ট্রেন চালু হওয়ার পরে লোকের এখন ইন্টারেস্ট জেগেছে এই মেদিনীপুরের রানী শিরোমণিকে। এগুলো যখন আমি বলবো, ঠিকই তো, আমি তো সেটাই বলছি ছেলে, আমি সেই কথাটাই বলছি। মানে কিছু বুঝতেই না পেরে মানুষ কথা বলে। আচ্ছা, এটা হচ্ছে ব্যাপার, তোমাকে বুঝিয়ে দিলাম, তুমি প্রশ্ন করতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার দেখো, বলছে আমিনি কমিশনের ভিত্তিতে উৎপন্ন ফসলের 1/5 বা 1/6 মানে খাজনা ধার্য করা হয়। ঠিক আছে, মনে থাকবে এটা, ধার্য করা হয়। ঠিক, হেস্টিংস প্রবর্তিত একশালা বন্দোবস্ত 1777 থেকে 89 খ্রিস্টাব্দ পর্যন্ত চালু ছিল, এটা আমি বলেছি। ঠিক,
এবার জিনিসটা কিসে এসে দাঁড়ালো যে হেস্টিংস বাধ্য হলো যে আর একটু পিউরিফাইড করতে। জমিদারকে বললো তোমার জমিদারি বেঁচে যাবে, ঠিক আছে, তোমরা জমিদারি বেঁচে যাবে, তুমি কি করতে পারো, যদি খাজনা তুলতে পারো সেটা তোমার লাভ, প্রফিট তোমার, তুমি এত পার্সেন্ট তুমি ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঘরে দেবে, বাকিটা তোমার থাকবে। কিন্তু এটাতে জমিদার পারলো না। জমিদার যখন পারলো না তখন জমিদারের জমিদারি সত্ত্বই চলে গেল, ঠিক আছে। 1781 ওয়ারেন হেস্টিংস ভূমি রাজস্ব ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য কলকাতা কমিটি অফ রেভিনিউ গঠন করলো। 86 খ্রিস্টাব্দে এই কমিটি বাতিল করে বোর্ড অফ রেভিনিউ গঠন করা হয়, ঠিক আছে, মনে থাকবে, বোর্ড অফ রেভিনিউ। বোর্ড অফ রেভিনিউ যখন হলো, এটা একটা খুব বড় দিক, তাই তো, কারণ উনি তখন কাজ করতে শুরু করলেন। জেমস মিলের মতে ফিলিপ ফ্রান্সিসকেই চিরস্থায়ী বন্দোবস্তর প্রকৃত সংগঠক বলা উচিত। কাকে বললাম? ফিলিপ ফ্রান্সিসকে চিরস্থায়ী বন্দোবস্তের প্রকৃত সংগঠক। কেন? ফিলিপ ফ্রান্সিস অ্যাকচুয়ালি ধারণা দিয়েছিল, মানে এটা যে হেস্টিংসের নিজের অবদান তা নয়, এটা অনেক দিন ধরেই চলছিল। কারণ এটা আবার দিয়েছিল কারা? ফ্রান্সের ফিজিওক্র্যাট অর্থনীতিবিদ যারা ছিল তারাই চিন্তাভাবনা করেছিল। তাই যেমন অ্যাডাম স্মিথের চিন্তাভাবনা ছিল যে কি করে হতে পারে, মানে কি করে করতে পারে কাজটা, সেটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্তের জমিদারকে আগে ইন্টারেস্ট দেখাও, জমিদার নিজের প্রয়োজনে নিজের মতো করেই যেন এটা করতে পারে, ঠিক আছে। কিন্তু সেটা সেমনভাবে তখন দানা বাঁধতে পারেনি। এবার এলো কি চিরস্থায়ী বন্দোবস্ত মার্কেন্টাইলবাদী। মার্কেট মানে কি? বিজনেস, ব্যবসা, বাজার। মার্কেট মানে বাজার। মার্কেন্টাইলবাদী, বাজারটা চালায় কারা? ব্যবসায়ীরা। তেমন একজন লোক হচ্ছেন আলেকজান্ডার রাও, ঠিক আছে। এই আলেকজান্ডার ডাও কি করেছিল? তার হিস্ট্রি অফ হিন্দুস্তান গ্রন্থে চিরস্থায়ী বন্দোবস্তের একটা সুপারিশ করেছিল যে আগে এখানে উদ্বুদ্ধ করো জমিদারকে ভালো করে বোঝাও, জমিদার তার নিজের লাভের জন্যই কাজ করবে, আর কৃষক তো রয়েছেই, ঠিক আছে। হেনরি পাত্তুলো, ড্যাক্রিস, টমাস ল এরাও চিরস্থায়ী বন্দোবস্তের পক্ষে যুক্তি দেখিয়েছিল। কিন্তু মনে রাখবে, চিরস্থায়ী বন্দোবস্তে ওয়ারেন হেস্টিংস কেন বলছি, চিরস্থায়ী বন্দোবস্ত জেমস স্টুয়ার্ট মিল কেন বলছি, লর্ড কর্নওয়ালিস করবার আগে একটা কিন্তু রীতিমতো চিন্তাভাবনা হয়ে গেছিল, ঠিক আছে, তারপরে এটা এফেক্ট ছিল। এইবার যেটা বলছিল ইকবাল, যে স্যার জন শোর দলিল বিভাগের সচিব, জেমস গ্রান্ট, ঠিক আছে, রাজস্ব সচিব হচ্ছে রেভিনিউ সেক্রেটারি স্যার জন শোর, আর আমাদের এগ্রিমেন্ট ডিডসের যিনি সেক্রেটারি সে জেমস গ্র্যান্ট। এদের চিরস্থায়ী বন্দোবস্ত এরা বিরোধিতা করেছিল। কেন বিরোধিতা করেছিল? ওরা বলেছিল জমিদার যদি জমিদারি সত্ত্ব রাখতে না পারে তাহলে ব্যবস্থাটা কী করে চলবে, ঠিক আছে। তখন শোর গ্র্যান্টের সঙ্গে বিরোধটা হয় কর্নওয়ালিসের। এবার কোম্পানির যারা পরিচালক বর্গ ছিল তার সভাপতি হেনরি ডান্টার্স হয়ে গেছে, প্রধানমন্ত্রী উইলিয়াম পিটের অনুমোদন ক্রমে 10 সালা বন্দোবস্তকে কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত করেন 1793 22 মার্চ। তাহলে দুটো লোক দিল এখানে, কর্নওয়ালিসের পাশে এসে দাঁড়ালো হেনরি ডান্টার্স আর উইলিয়াম পিট, ঠিক আছে। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট হারে রাজস্ব প্রাপ্তি, যেটা বলেছিল, ব্রিটিশ অনুগ্রহপুষ্ট অভিজাত শ্রেণী গড়ে তোলা, জমিতে স্থায়ী সত্ত্ব প্রদানের মাধ্যমে, জমিদারের উন্নতির মাধ্যমে কৃষির উন্নতি ঘটিয়ে অর্থনীতিকে মজবুত করা, সরকারি বাজেট স্থির করা এবং গ্রামীণ পরিকাঠামো উন্নতি করা। এখানে দুটো ইম্পর্ট্যান্ট লাইন, জমিতে স্থায়ী সত্ত্ব প্রদানের মাধ্যমে, জমিদারদের উন্নতির মাধ্যমে কৃষির উন্নতি ঘটিয়ে এই অর্থনীতিকে মজবুত করা। এটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্তের অ্যাকচুয়াল লাইন, ঠিক আছে, মনে থাকবে। হলো এইবার দেখো, চিরস্থায়ী বন্দোবস্তের অনুসারে জমিদাররা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় অর্থাৎ সূর্যাস্তের পূর্বে রাজস্ব জমাদার বিনিময়ে বংশানুক্রমিকভাবে উত্তরাধিকারী সত্ত্ব ভোগ করবে। যদি না পারে
পুরোপুরি জমিদারি বাজেয়াপ্ত করা হবে। ভাবো, এটাকে আমরা বলি কি, ইংরেজিতে বলি বেনাভোলেন্ট ব্লান্ডার। কি বললাম? বেনাভোলেন্ট ব্লান্ডার। এই বেনাভোলেন্ট ব্লান্ডার, যার বাংলা মানে হচ্ছে উপকারীর ভুল। কীরকম স্যার উপকারীর ভুল? ইংরেজরা জমিদারকে সতর্ক করতে চাইলো, দেখো ভাই, তুমি যদি কৃষকদের সঙ্গে ভালো সম্পর্ক রেখে উৎপাদন বাড়াতে পারো, সেই রেভিনিউ যদি আমাদের দিতে পারো, প্রফিট তুমি যদি নাও, ঠিক আছে, তাহলে কী হবে? হ্যাঁ, 10 সালা। হ্যাঁ, প্রথম তো 10 সালা, তারও আগে 5 সালাও ছিল কিন্তু। আচ্ছা, এবার দেখো, তাহলে যখন এই সত্যটার কথা বললো, তখন জমিদার খুব ভালো ইন্টারেস্টেড হলো, ঠিক আছে আমি এটা করে নেবো, কিন্তু কার্যক্ষেত্রে পারলো না। তাহলে করতে গেল জমিদারির উপকার, কিন্তু জমিদারির কী হলো? আলটিমেটলি ভুল করার জন্য ব্যাপারটাই বানচাল হয়ে গেল। তাই এটাকে বেনাভোলেন্ট ব্লান্ডার বলা হয়, উপকারীর ভুল। ঠিক আছে, এইভাবে জিনিসটা বোঝো, আর কিচ্ছু না। রেভিনিউ ব্যাপারটা কিভাবে জেনারেট হয় ইন জেনারেল তুমি ভালো করে বোঝো। তার তো একটা সত্য থাকবে, যে রেভিনিউ কালেকশান করবে, সে রেভিনিউ কালেক্টরকে যদি তুমি তাকে একটা এন্থু দিতে পারো, ঠিক আছে, তুমি তোলার পরে তোমার 1% তোমার থাকবে, বলে না, তখন তার একটা ইচ্ছে হয়। যেমন তুমি দেখবে, কীরকম বলবো, যে কোন একটা মিস্ত্রিকে তুমি বললে যে আচ্ছা আপনি তো আপনি ঢালাই করছেন, সব কিছু করছেন, আর ভালো পাথরের মিস্ত্রি দিন তো। সে এতটাই বুদ্ধিমান, সে বললো আমি আপনাকে 3খানা পাথরের মিস্ত্রি দিলাম, আপনি কথা বলে নিন কোনটা ভালো হবে। এবার দেখা গেল তুমি সেটাই চয়েস করলে যে স্কোয়ার ফিটে তোমার থেকে দাম কম নিচ্ছে, ঠিক আছে, তুমি তাকে রাখছো। এবার মিস্ত্রি বললো আপনি রেখেছেন তো, আচ্ছা আপনি অমুককে রাখলেন না, অমুককে দেখেছেন, ওনার কিন্তু কাজ ভালো। এই হচ্ছে ওর প্রকৃত লোক, এই যে কথাটা বার সেকেন্ডবার বলছে। আর ও 2-3জন একসঙ্গে দিয়েছিল এই জন্য, যাতে তুমি প্রথমবারে বুঝতে না পারো যে ওর সঙ্গে কমিশনের ব্যাপার আছে বা কিছু আছে। তো ভালো তো বলছে না, ও অনেকটা বেশি রেট চাইছে, বলছে ওর কাজটা কিন্তু ভালো। কত টাকা বলছে? আচ্ছা ওরা দুজন কত বলে, 31 টাকা আর 32 টাকা বলেছে, এ বলেছে 35 টাকা বা 37 টাকা বলেছে। পুরো দিন কাজটা করে দেখুন, ভালো থাকবে। অ্যাকচুয়ালি ও রেট কিন্তু 32 টাকায় নিল, 5 টাকার পার্সেন্টেজটা ওকে দিল। এটা আমি একটা ইন জেনারেল একটা আইডিয়া তোমাকে এখন দেখালাম। সেটার পেছনে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ইংরেজরা এটা করেছিল, যে তুমি কেন জমি থেকে রেভিনিউ কালেকশানে ইন্টারেস্ট দেখাবে। গোলমালটা কোথায় হলো, সেটা কৃষককে দেওয়া হয়নি, সেটা জমিদারকে দিয়েছে। একটা জমির উৎপাদন সবচেয়ে ভালো বোঝে কে? কৃষক। সে তো ভালো বুঝে, মাটি দেখে বলে দেবে এই চাষ হবে ভালো, এই চাষ ভালো হবে না, তার অভিজ্ঞতা থাকলে। জমিদার কি, ওরা যা বলছে ওরা সেটাই বুঝছে। জমিদার কি মাটি নিয়ে পড়াশোনা করেছে? করেনি। এটার জন্য হচ্ছে ভুল হলো। সেই ভুলটা ওরা ধরতে ধরতে দুবারে চেঞ্জ করলো। একবার করলো রায়ত, কৃষক বুঝবে, তারপরে মনে হলো সন্দেহ হলো, আচ্ছা কৃষক মানে জানে উৎপাদনটা বেশি, ওই জায়গাগুলোতে মানে উৎপাদন কম দেখাচ্ছে, তাহলে জমিদারকে তো বিশ্বাস করা যাবে না। তাহলে জমিদার আর এই কৃষককে তো বিশ্বাস করা যাবে না। তাহলে কৃষক আর জমিদারকে একসঙ্গে নিয়ে যদি কাজ করি, তাহলে মহল স্টেটে বোধহয় কাজ করতে পারে, কিন্তু মহলবাড়ি বলো ভাইয়াচারি বলো, কাজ সেভাবে হয়নি। ক্লিক হতে পারতো একটাতেই, সেটা চিরস্থায়ী বন্দোবস্তে। বোঝা গেল? ইকবাল বুঝতে পারলে কিনা বলো, একদম খুব সহজ করে তোমাকে বললাম এই ল্যান্ড রেভিনিউ সিস্টেমটা। 90% রাজস্বের ও জমিদার 10% ভাগ পাবে স্থির হয়। দেখে নাও, রাজস্বের সরকার পাবে রাজস্বের 90% আর জমিদার পাবে 10%। এবার কৃষক কী পাবে এবার বলো? কৃষক যে কাজ করবে, কৃষক কী পাবে? কৃষক আছে? কৃষক সিনেই নেই। আর জমিদার তার নিজের জমি দলিল করা আছে, সে তা কেন সে তার 10% নেবে? সেও তো বেশি নিতে পারে। হ্যাঁ একদম। মার্সম্যান বলছে এটা ছিল একটি দৃঢ় সাহস ও বুদ্ধিদীপ্ত পদক্ষেপ। এরা বলছে বটে, এরা সব বলছে বটে, কিন্তু আদৌ মনে হয় না আমার পক্ষে খুব ইয়ে ছিল। একটি দুঃখজনক ভ্রান্ত সিদ্ধান্ত রূপে অভিহিত করেছেন, এটা বলেছিল টি.আর. হোমস, ব্রিটিশ ঐতিহাসিক। ও এটাকে বেনাভোলেন্ট ব্লান্ডার বলেছিল। ঠিক আছে, দুঃখজনক ভ্রান্ত সিদ্ধান্ত। রায়ত শ্রেণীর দুরবস্থা হয়, মহাজন শ্রেণীর আবির্ভাব হয়, মহাজন শ্রেণী এগিয়ে এলো এখানে।
ঠিক আছে, এবং মধ্যস্বত্বভোগী শ্রেণীর সৃষ্টি হলো, মিডলম্যান। ঠিক আছে, পাটনি প্রথার উদ্ভব হলো এবং ভূঁইফোড় জমিদার শ্রেণীর সৃষ্টি হলো। যারা জানে না তারা জমি কিনে নিল। সব বলে দিচ্ছি, আমি এক্ষুনি বলে দিচ্ছি। ঠিক আছে, তারা জমিদারি সত্ত্ব কিনে নিল, কিচ্ছু জমির বোঝে না, তাদের বলে ভূঁইফোড় জমিদার। তারা শহরে বাস করতো, লোক দিয়ে ইজারা দিয়ে দিত, তারা চালাতো। ইজারা দেওয়া পার্সেন্টেজ নেওয়ার জন্য কি করতো, ওরা রেভিনিউ বাড়িয়ে দিত। সব বলছে আমি করেছি, সব জমিদার করেছে। তারপরে সে কি করতো, তারও আন্ডারে আবার একটা ইজারদার রাখতো, তাকে বলে দর ইজারদার। আবার সেও তার আন্ডারে একটা ইজারদার রাখতো, তাকে বলে দর ইজারদার। যতগুলো দর বাড়বে তত হচ্ছে আন্ডারে লোক বাড়বে। এইভাবে হতে 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 কৃষকের একেবারে শেষ অবস্থা হলো। অবস্থাটা কোন পর্যায়ে না গেছিল, যার জন্য ইংরেজি 1770 সালে আমাদের কী হয়েছিল, আমাদের সেই কি বলবো, যেটা বলে 76-এর মন্বন্তর হয়েছিল, গ্রেট বেঙ্গল ফ্যামাইন। ঠিক আছে, এইগুলো মনে রাখবে। আবার দেখো, রামমোহন রায়, ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার, মার্সম্যান, এরা কিন্তু চিরস্থায়ী বন্দোবস্তকে স্বাগত জানিয়েছিল। ওরা বলছে যে একটা হিসেব থাকবে, জমিদার 10% পেলেও কৃষক জমির মধ্যে ইনভলভ হবে বেশি করে, অসুবিধার কিছু হবে না। কিন্তু হলো না, আলটিমেটলি এটা হলো না। ঠিক আছে, এবার পাটনি বা পত্তনি প্রথা, এটা কি জিনিস? কোনো কোনো জমিদার প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করার ঝামেলা থেকে মুক্ত থাকার জন্য নির্দিষ্ট মূল্যের পরিবর্তে জমিদারি অংশ ছোট ছোট ভাগে বিভক্ত করে দিতেন। যে আমি টাকা দিলে তাহলে তোমার 20 বিঘা জমি তোমার সত্ত্ব, তুমি আবার টাকা দিলে তাহলে তোমার একটু বেশি টাকা দিলে 30 বিঘা জমির সত্ত্ব, এবং এই দিয়ে বিভক্ত করে দিত। একে পাটনি বা পত্তনি ব্যবস্থা বলে। ঠিক আছে, এর ফলে জমির উৎপাদনের মান আরও হ্রাস পায়, স্বাভাবিক, উৎপাদনের মান তো হ্রাস পাবেই। দেখো 20 বিঘা দিল, সেই 20 বিঘার মধ্যে ফলনশীল জায়গাটা নেই। ঠিক আছে, মহলবাড়ি সবসময় মনে রাখবে 1822, মহলবাড়ি 1822, রায়তোয়ারি 1820, আর ভাইয়াচারি 1824। প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার ডিফারেন্স আছে কত, 2 বছর করে, 20, 22, 24। ঠিক আছে, এইভাবে কৃষকদের উপর মহাজনদের শোষণ ও মধ্যস্বত্বভোগীদের অত্যাচারে চরমসীমায় পৌঁছায় বর্ধমান জেলার জমিদার তেজচন্দ্র প্রথম পত্তনি প্রথা চালু করেন। একটা ভালো বই আছে, আমার অথরটা ভুলে গেলাম, যে বইটা লিখেছে আমাদের বোধহয় খুব সম্ভবত, পাবলিকেশনটা ভুলে গেলাম, মহাদণ্ড বোধহয় বইটার নাম, যেটা হচ্ছে মহারাজা নন্দকুমারকে যেভাবে হেস্টিংস, বারওয়েল এরা যে ফাঁসি দিয়েছিল আর কি, ওদের যে কমিটিটা আর কি, সেইখানটা নিয়েই লেখা। ঠিক আছে, রাজদণ্ড বোধহয় ওটার নাম ছিল, না ব্রহ্মহত্যা, সরি ভুল করলাম, বইটার নাম ছিল ব্রহ্মহত্যা। ঠিক আছে, আমরা কতটুকু জানি, আমরা কতটুকু গেছি, আমরা পাকুড়ের রাজাদের ইতিহাসই জানি না, খালি জানি এটা যে পাকুড়ের লোকটাকে হত্যা করা হয়েছিল, পাকুড়ের রাজাকে হত্যা করা হয়েছিল 1930 সালে, সেই কেস চলেছিল 33 সাল অবধি। অনেক জিনিস আছে, এত সমস্ত না। ভারতের ইতিহাসের প্রতি লোকে এত ইন্টারেস্টেড কেন? ভারতবর্ষের ইতিহাসের চর্চা করার জন্য ডেনমার্ক থেকে লোক আসছে, ঠিক আছে, সুইডেন থেকে আসছে, ইংল্যান্ড থেকে তো আসছেই, রাশিয়া থেকে তো আসছে। ওরা বলছে যে এত রকমের ভ্যারাইটি, এত কিছু যেটা আমাদের দেশে নেই। বেশ, রায়তরি বন্দোবস্তের নির্দিষ্ট রাজস্বের বিনিময়ে প্রতিটি কৃষকের সঙ্গে সরকার সরাসরি জমি বন্দোবস্ত করে কৃষক সরকারকে সরাসরি রাজস্ব দিত। ভালো কথা, রায়তরি বন্দোবস্তে 20 থেকে 30 বছর অন্তর আলোচনার মাধ্যমে ভূমি রাজস্বের পরিমাণ বৃদ্ধি করা হতো। রায়তরিতে 20 থেকে 32 বছর, ঠিক আছে, উৎপন্ন ফসলের 45 থেকে 55% রাজস্ব রূপে ধার্য হতো, এবং প্রাকৃতিক বিপর্যয় বা শস্যহানি হলে প্রজারা খাজনা দিতে বাধ্য থাকতো। দেখো কি সাংঘাতিক, প্রজারা খাজনা দিতে বাধ্য থাকতো রায়তরি ব্যবস্থায় যদি সেখানে একটা প্রাকৃতিক বিপর্যয় ঘটে, ভূমিদাস প্রথার অবসান ঘটে। এই একটাই সুফল যে যারা সর্বশান্ত হয়ে গেছিল সে ভূমিদাসদের তুলে দেওয়া হয়। আচ্ছা, এইবার দেখে নাও, এই যে মহলবাড়ি করছিলে, সপ্তম আইন জারির মাধ্যমে মহলবাড়ি বন্দোবস্তের প্রচলন ঘটান
কোম্পানির পরিচালক সভার সম্পাদক হোল্ট ম্যাকেনজি, তাই তো? তাহলে এই মহলবাড়ি ব্যবস্থার জনক হোল্ট ম্যাকেনজি। এখানে কি হলো, মৌলভীবাজার ব্যক্তিগতভাবে প্রতিটি কৃষকদের পরিবর্তে গ্রামের জনগোষ্ঠীর সঙ্গে কোনো কোনো অঞ্চলে রাজস্ব ব্যবস্থা প্রবর্তিত হয়। মৌজা বা মহল্লা একটা অঞ্চল বা জায়গা, যাকে মৌজা বলা হয় বা মহল্লা বলা হয়, 20-30 বছরের জন্য ভূমি বন্দোবস্ত করা হয়। ভূমি বন্দোবস্ত হচ্ছে 20 থেকে 30 বছরের জন্য। নবম রেগুলেশন 1833-তে মহলবাড়ি বন্দোবস্তকে আরও সম্প্রসারিত করে 30, মানে 20-22 কিছু হবে না, 30 হবে। কমিশনার রবার্ট মার্টিন বার্ড। পাঞ্জাবে মহল বা গ্রাম নিয়ে যৌথভাবে ভাইয়াচারি ও গ্রামওয়ারি অবস্থা হয়, যেটা 24 সালে। প্রতিটি কৃষক পিছু আলাদাভাবে রাজস্ব ধার্য করা হতো। আদায়কৃত রাজস্ব সরকারি কোষাগারে জমা দেওয়ার দায়িত্ব দেওয়া হয় গ্রামের মোড়ল বা গণ্যমান্য ব্যক্তিকে। যা রাজস্ব কালেকশন করা হবে গ্রামের মুখিয়া বা মোড়লকে দেওয়া হবে বা যে কোনো গণ্যমান্য ব্যক্তিকে দেওয়া হবে। বঙ্গীয় প্রজাস্বত্ব আইনের দ্বারা প্রজাদের স্বার্থ সুরক্ষিত করার ব্যবস্থা করা হয়। ঠিক আছে, বঙ্গীয় প্রজাস্বত্ব আইনের দ্বারা প্রজাদের স্বার্থ সুরক্ষিত করার ব্যবস্থা করা হয়। ঠিক ঔপনিবেশিক ভারতের অর্থনৈতিক অবস্থার একটা ফার্স্ট পেজ দেখিয়ে দিয়েছে। এগুলো ছিল 72 থেকে 57-র মধ্যে। আমরা মেনলি দেখেছিলাম প্রাচ্য দেশে একটা বাণিজ্য হতো, এবং এটাও দেখেছিলাম ভারত ছিল পৃথিবীর কারখানা। বিদেশের বাজারে ঢাকাই মসলিন কাপড়ের বিশেষ চাহিদা ছিল। বাংলা ছাড়া বারাণসী, লখনৌ, আগ্রা, মুলতান, লাহোর, বুরহানপুর, সুরাট, ব্রোচ, আহমেদাবাদ, ম্যাঙ্গালোরে এটার বাণিজ্য চলত। বেনারস ও আহমেদাবাদে শিল্পখচিত বস্ত্র কিংখাব বিদেশের বাজারে একটা চাহিদা ছিল। কিংখাব যেটা ছিল সেটা বেনারস আর আহমেদাবাদে। কাশ্মীর আর পাঞ্জাবে পশমের শালের একটা চাহিদা ছিল। ঠিক, এছাড়া দেখো যা হতো, যে জাহাজ তৈরি হতো কোথায়, আমাদের সুরাটে হতো, খুব ইম্পর্ট্যান্ট জায়গা। এছাড়া গোয়াতেও হয়েছে, গোয়া সমুদ্র বেসিন, মুসুলিপট্টনম, ঢাকা, চট্টগ্রাম। এর মধ্যে বিশেষ করে হচ্ছে সুরাট, ঠিক আছে, ইম্পর্টেন্ট, মুসুলিপট্টনম ইম্পর্টেন্ট, আর চট্টগ্রাম ইম্পর্টেন্ট। এবার দেখো তীর, ধনুক, বর্ষা, কামান, তলোয়ার এগুলো তৈরি হতো। এগুলো যথেষ্ট চাহিদা ছিল, যুদ্ধ লেগেই থাকতো। ঠিক আছে, এবং খাবার দাবার খাওয়ার জন্য ভালো পিতলের বাসনের একটা চাহিদা ছিল। ঠিক আছে, তামা, রূপো, সোনারও ইয়ে ছিল। সোনার থালাটা খুব কম লোকেই খেত, কিন্তু মেনলি এখানে যেত সব কিসে বলবো, ওই পিতলের থালা, তামার থালা, এগুলোর ইয়ে ছিল। কৃষিভিত্তিক গ্রামীণ অর্থনীতি ভেঙে পড়ে। ইংরেজরা নতুন ভূমি রাজনীতির মাধ্যমে চিরায়ত অর্থনীতিকে ভাঙনের সম্মুখীন করেন। এবার দেখো সুপারি ও তামাকের ব্যবসাতে কোম্পানির কর্মচারীরা একচেটিয়া আধিপত্য বজায় রাখে। ঠিক আছে, এইবারই আসছে আমাদের পান টান খাওয়া হতো, তামাক জাতীয় জিনিস, তোমার ওটার চাহিদা, আর সুপারির তো ছিলই, যেহেতু পান খেলে সুপারি দিতে হয়। যাই হোক, এবারে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে পলাশির লুণ্ঠন। পলাশির লুণ্ঠন ব্যাপারটা কি এটা একটু বুঝতে হবে। এটা ব্রুকস অ্যাডামস ইউজ করেছিল। 1757 সালে আমাদের সিরাজদৌল্লা হেরে গেল। সিরাজদৌল্লা হেরে যাওয়ার পর আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে ওই অধিকৃত অঞ্চলে, মানে ওই সিরাজের যে বাংলাটাকে ওরা যে পরিমাণ লুটতে শুরু করেছিল পরাস্তের পরে, মানে মির্জাফরকে বসালো, বসে টাকা লুটতে শুরু করলো। মীর কাশ্মীর থেকে প্রথম দিকটা লুটেছিল। এই করতে করতে একটা নির্লজ্জ লুণ্ঠনের যুগ শুরু হলো, যেটাকে আমরা বলছি পলাশির লুণ্ঠন। এবার এই পলাশির লুণ্ঠনের পরবর্তী স্টেপটায় কি আছে, সেটা হচ্ছে সম্পদের বহির্গমন, তাই তো, ড্রেন অফ ওয়েলথ। সম্পদের বহির্গমনে কি হলো, এই প্যাসেজের মতো করে এই টাকা চলে গেল ইংল্যান্ডে। কেন ইংল্যান্ডে গেল, কিসের পরিপ্রেক্ষিতে গেল? তার কারণ হচ্ছে ইংল্যান্ড তখন শিল্প বিপ্লবের জন্য তৈরি হচ্ছে, শিল্প বিপ্লব হয়েছে, আরও উৎপাদন চাই। উৎপাদনের জন্য কি দরকার, কাঁচামাল। তাহলে কাঁচামাল সরবরাহকারী দেশ হয়ে গেল কে, কাঁচামাল সরবরাহকারী দেশ হয়ে গেল হচ্ছে ভারত। ঠিক আছে, সে কি করলো, ওইখান থেকে সরবরাহ করতে শুরু করলো, এবং সেটা
একটা ড্রেনের প্যাসেজের মতো করে গিয়ে বেরিয়ে গিয়ে কোথায় পড়লো, একবারে টেমস নদীতে। মানে ভারতের সম্পদ গিয়ে টেমস নদী হয়ে ইংল্যান্ডের মানুষের কাছে পৌঁছে গেল। তাদের অবশ্যই সম্পদের বহির্গমন, তাই তো? তাহলে এই পলাশীর লুণ্ঠন থেকে এসছে সম্পদের বহির্গমন, যেটাকে দাদাভাই নৌরোজি, মহাদেব গোবিন্দনাথে, রমেশচন্দ্র দত্তের মতো তিনজন বর্ষিয়ান তোমার মডারেট কংগ্রেস লিডার, মানে নরমপন্থী কংগ্রেস লিডার সমর্থন করেছিল। এবং পরবর্তীকালে সব্যসাচী ভট্টাচার্য, বিপানচন্দ্র, তপন রায়চৌধুরী, তরু মাৎসুয়ের মতো হিস্টোরিয়ানরা এটাকে সমর্থন করেছিল। কিন্তু দেখা গেল যে আমাদের ওই মার্কিন ঐতিহাসিক মরিস ডেভিড মরিস উনি বলছেন যে না, এরকমটা হয়নি। ঠিক সব টাকাই কি চলে এসেছিলো প্যাসেজের মতো করে? না, সেটা হচ্ছে বাংলার টাকা দিয়ে যুদ্ধ হয়েছে। কোথায়? আমাদের মহীশূরে যুদ্ধ হয়েছে হায়দার আলীর সঙ্গে। কিংবা বাংলার টাকা দিয়ে শেষ যে যুদ্ধটা হলো অ্যাংলো কার্নাটিক ওয়ার, তার সমাপ্তি ওখানেই হয়েছে। তার টাকা তো খরচে হয়ে গেল। তার টাকা কি করে গেল বাইরে? টাকা বাইরে যায়নি। কিন্তু পরবর্তীকালে বিপানচন্দ্রের একটা ছিল, স্ট্যাটিস্টিক্স ছিল, ইকোনমিক হিস্ট্রি অফ রে, সে ওটা দেখিয়ে দিয়েছিল, প্রমাণ করে দিয়েছিল যে না, এটা মিথ্যে কথা না, সত্যি কথা, যে ড্রেন অফ ওয়েলথ হয়েছিল। ঠিক আছে? ভেলেস, ফিলিপ ফ্রান্সিস, ওয়ারেন হেস্টিংস, এডমন্ড বার্গ পলাশী লুণ্ঠনের অভিযোগ স্বীকার করে নিয়েছেন। ঠিক, এর মধ্যে ওয়ারেন হেস্টিংসও প্রচুর টাকা নিয়েছিল, ভেলেসও নিয়েছিল। পলাশী লুণ্ঠন সব বলে দিলাম। দাদাভাই নৌরোজি, রমেশচন্দ্র দত্ত, সব্যসাচী ভট্টাচার্য ধন নির্গমন বলেছে, ধন নিঃসরণ বলেছে, আর ব্রুকস অ্যাডামস বলেছে পলাশী লুণ্ঠন। বাণিজ্য থেকে উদ্বৃত্ত অর্থের সমগ্রটাই ইংল্যান্ডে পাঠানো হতো। 1776 খ্রিস্টাব্দে ওয়েলথ অফ নেশনস শীর্ষক গ্রন্থে সর্বপ্রথম সম্পদের নির্গমন কথাটি ব্যবহার করেছেন। দাদাভাই নৌরোজির দ্বারা এই নির্গমন তত্ত্ব, ড্রেন থিওরিটি ভারতের সর্বপ্রথম উপস্থাপিত হয়। ঠিক আছে, মনে থাকবে। সম্পদের নির্গমন তিনটি উপায় হয়েছিল। একটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের বেতন, উপঢৌকন ইত্যাদি বাবদ অর্থের মাধ্যমে। উৎকোচ তো ছিলই। কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত বাণিজ্য, বেনামে বাণিজ্য, কোম্পানির ঔপনিবেশিক শোষণ নীতি, অবাধ বাণিজ্য নীতি, তাই তো? আর বিল অফ এক্সচেঞ্জের মাধ্যমে এই বেআইনি অর্থ পাঠানো হতো। এই যে বিল অফ এক্সচেঞ্জ, না কীভাবে হতো? যে পরিমাণ টাকা আমি সরিয়ে দিলাম, সেই পরিমাণ টাকা যদি আমি নিয়ে দিই, তো যে কোনো তো নজরে পড়বে, ক্যাশ টাকা এতগুলো টাকা, লোকটার স্যালারি এই ছিল, লোকটা কী করে এত বেশি টাকা পাঠাচ্ছে। তখন ওরা এই বিল অফ এক্সচেঞ্জের মাধ্যমটা হচ্ছে এরকম, ওই টাকা গোটা একটা সোনার পাত কিনে নিত, বড় এত বড়টা সোনা কিনে নিয়ে পুরো টাকাটাকে কনভার্ট করা হতো গোল্ডে, সেটা দিয়ে ওরা দিয়ে দিত। ভারতের সোনা কিনেছে, ঠিক আছে, পাঠিয়ে দিল। কিন্তু এটাই হচ্ছে একটা বিল অফ এক্সচেঞ্জ। ঠিক আছে? আর এরা খুব চালাক চতুর ছিল। এরা বেনামে ব্যবসা করতো, বেনামে ব্যবসা, যার কোনো ক্ষমা নেই। আচ্ছা, মেজর সুলিভান বলেছিল যে না, সম্পদের নির্গমন হয়েছিল একটা স্পঞ্জ গঙ্গা থেকে নিয়ে গঙ্গায় ফেলা হয়েছিল, সেটা জলটা শুষে নিয়েছিল, তারপর সেই শোষণকারী স্পঞ্জটাকে নিয়ে জাহাজটা চলে গেছিলো টেমস নদীতে, তখন স্পঞ্জটার উপরে চাপ দেওয়া হলে সেই জলটা বেরিয়ে গেছিলো। মানে বলছে এই মানেটা করে যে সত্যি সত্যি আমাদের কী হতো, কী হয়েছিল, শোষণটা হয়েছিল। মনে থাকবে, সত্যি সত্যি সম্পদের নির্গমনটা হয়েছিল। এই যে তাঁতি, চাষি সহ বিভিন্ন প্রাথমিক উৎপাদক শ্রেণী ক্ষতিগ্রস্ত হয়। ভারতের দারিদ্র্যের প্রধান কারণ ছিল ইংরেজ শাসনের ফলে ভারতীয় সম্পদের অপহার বা নিষ্ক্রমণ। প্রপার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন্ডিয়া, আনব্রিটিশ বলেছিল। ভারতের দারিদ্র্য দুর্দশার পশ্চাতে যে ব্রিটিশ সরকারের বৈষম্যমূলক শিল্পনীতি ও সীমাহীন দায়ী ছিল, এই সত্যটি তুলে ধরেছিল। 1813 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্য অধিকার লুপ্ত করা হয়, ঠিক এই কারণে। ফলে কোম্পানি ব্যতীত ইংল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশের বণিকরা অবাধে বাণিজ্য শুরু করে এবং ভারতে স্থায়ী বসতি গড়ে তোলার সুযোগ পায়। ঠিক
ওই সুযোগটা কাজে লাগলো বিদেশিরা। এবার আসছে অবশিল্পায়ন। ঠিক আছে, শিল্পায়নের বিপরীত ধর্মী অবস্থাই হচ্ছে অবশিল্পায়ন। মানে একটা শিল্প যে মেথডে হয় তার ঠিক বিপরীত হয়ে গেলেই, রিভার্স হয়ে গেলেই কী হবে, অবশিল্পায়ন হবে। তার মানে কোনো দেশের শিল্পায়ন নতুন নতুন শিল্প গড়ে ওঠার পরিবর্তে, ঠিক আছে, প্রতিষ্ঠিত শিল্পই ধ্বংসের দিকে অগ্রসর হয়। নতুন একটা শিল্প হচ্ছে, আগের শিল্পগুলো নষ্ট হচ্ছে, তখন কী হলো, শিল্পটাকে বলে অবশিল্পায়ন। কীরকম স্যার বুঝিয়ে দিন অবশিল্পায়ন করা। ধরো আমার এখানে প্রচুর তাঁতকল আছে, যে তাঁতকলাতে আমি পুজোর আগে অনেক বেশি বেশি করে কাপড় বানাচ্ছি, এটা একটা ভালো কোয়ালিটি মেনটেন করছি বলে এর একটা দাম আছে। এবার কী করা হলো, ওরা ইংল্যান্ডের লোকেরা, যেহেতু শিল্প বিপ্লব হয়েছে 1760 থেকে 80, যে পর্বটাকে আমরা বলি কি, ওইবার টেক অফ পর্ব বলি, মানে স্কুল সার্ভিসে আমি পড়িয়েছি, টেক অফ মানে উড্ডীন পর্ব। সেই টেক অফ বা উড্ডীন পর্বের ফলে ওইখানে ওরা কি করছে, পুরোপুরি তোমার ম্যাটারটাকে, মানে কীরকম বলবো, ওরা ওই ব্যবসাটাকে নষ্ট করবার জন্য কি করলো, ওদের দেশে যে পাওয়ার হ্যান্ডলুমে যে কাপড় তৈরি হয়েছে সেটা সস্তায় বিক্রি করে দিল। যেই সস্তায় বিক্রি করলো, সঙ্গে সঙ্গে ব্যবসাটা নষ্ট হয়ে গেল। ঠিক, এই যে ব্যবসা নষ্ট হয়ে গেল, কারণ কম দামে লোকে জিনিস কিনবে, চাহিদা, এই দাম কমলে চাহিদা বাড়বে, দাম বাড়লে চাহিদা কমবে। ঠিক, এবং সর্বনাশ যা হওয়ার হয়ে গেল। তখন কি হলো, যে ওদের দেওয়া কাপড় কিনতে শুরু করলো, আমাদের তাঁতি মার খেলো, ব্যবসা নষ্ট হয়ে গেল। এটা হচ্ছে আমাদের অবশিল্পায়ন। একটা শিল্পের উন্নতি ঘটাতে গিয়ে আমি আরেকটা শিল্পের যখন অবনতি ঘটাচ্ছি, তাই শিল্পের পুরোপুরি রিভার্স, বিপরীত ধর্মী কাজ হলো, তাই এটা অবশিল্পায়ন। বোঝা গেল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনে অবাধ বাণিজ্য, অসম শুল্ক নীতির দরুন ধন নিঃসরণের ফলে ভারতে কুটির শিল্পের, বস্ত্রশিল্প একেবারে ধ্বংসের দিকে অগ্রসর হয়, যেটা অবশিল্পায়ন নামে পরিচিত। যদি দেশের মানুষ শিল্পকর্ম ছেড়ে চাষাবাদের জীবিকার্জন শুরু করে, অথবা জাতীয় আয় কৃষিজ অংশ বাড়তে থাকে আর শিল্পজ অংশ কমতে থাকে, তাকে অবশিল্পায়ন বলা হবে। ঠিক, একদম। কি সুন্দর কথাটা বললেন সুব্রাজি বাবু। দেখো, শিল্পকর্ম ছেড়ে দিল, দেশের মানুষ শিল্পকর্ম ছেড়ে দিয়ে বললো চাষ করলে নিজের ধানটুকু বাড়িতে তুলে রাখতে পারবো। তাহলে আমি শিল্প ছেড়ে দিলাম, ইন্ডাস্ট্রি ছেড়ে দিলাম, করে চাষ করতে শুরু করলাম। তাহলে আমি যখন ছেড়ে দিলাম, তাহলে কিন্তু ওটা নষ্ট হয়ে গেল, ওটা অবশিল্পায়ন হলো। এইটা ঠিক আছে। ভারতের হস্তশিল্পী, কারিগর শিল্পীরা বেকার হয়ে পড়ে, কুটির শিল্প ধ্বংস হয়ে যায়, ঢাকা, মুর্শিদাবাদ, সুরাট, মুসলিমপট্টনম, তাঞ্জোর শহরগুলো শ্রীহীন হয়ে পড়ে। ঠিক আছে, ভারত তখন কী হয়ে গেল, কাঁচামাল সরবরাহকারী দেশ। কেন অবধ শিল্পায়নটা হয়েছিল? জাহাজ ও চিনি শিল্পের ক্ষতি সাধিত হয়, সূক্ষ্ম শৌখিন শিল্প অবলুপ্ত হয়। সেটা হচ্ছে অবাধ বাণিজ্য নীতি, কোম্পানির একচেটিয়া বাণিজ্য, ইংল্যান্ডের শিল্প বিপ্লবে অসম শুল্ক নীতি, ইংল্যান্ডের শিল্প বিপ্লব, অসম শুল্ক নীতি, মূলধনের ঘাটতি, কোম্পানির জোর জুলুম, ক্ষমতার অপপ্রয়োগ। ঠিক আছে, এটা হচ্ছে অবশিল্পায়নের মূল কারণ ছিল। তরু মাতসুই, অমিয় বাগচি, সব্যসাচী ভট্টাচার্য, তপন রায়চৌধুরী, বিপানচন্দ্র, ঠিক আছে, রাঘবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, এরা সবাই অবশিল্পায়নের কথাটাকে বাস্তব সত্য বলেছিল। শিল্প সমৃদ্ধ জনপদগুলো নির্জন স্থানে পরিণত হয়, দেশব্যাপী বেকারত্ব দেখা যায়। দাদন বা দাদনী প্রথা, ঠিক আছে, দাদন কি জিনিস? এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির তাঁতিদের দাদন বা অগ্রিম দিত। তোমাকে অগ্রিম টাকা দিচ্ছি, তুমি কাজ করো, কাজ করার পরে তোমার কি বলবে, তোমার যখন টাকা শোধ করার সময় আসবে টাকা আমরা ঠিক নিয়ে নেব। কোম্পানির কাছে তাঁতিরা স্বল্প মূল্যে লোকসান স্বীকার করে বস্ত্র কোম্পানিকে বিক্রি করতে বাধ্য থাকতো। কি সাংঘাতিক! ওরা নিজেরা এত ভালো কোয়ালিটির কাপড় বানাচ্ছে, ওরা অনেক কম দামে নিজের ক্ষতি স্বীকার করে ওরা কি করে, ওরা কোম্পানিকে বিক্রি করতো। তাতে অন্য কোনো কোম্পানি বা ক্রেতার কাছে বস্ত্র বিক্রি বা তৈরি করতে পারতো না। একে দাদনী প্রথা বলা হতো। নানা ত্রুটি পিছুরির জন্য 1753 খ্রিস্টাব্দে এই প্রথাটা উঠে যায়।
অসম শুল্ক নীতি বস্ত্রশিল্পের ধ্বংসের একটা কারণ ছিল, আর ইংল্যান্ডের শিল্প বিপ্লব আর দাদন প্রথা, এটা মনে রাখবে। তিনটে হচ্ছে মেন, ঠিক আছে। বেকারত্ব বৃদ্ধি পেয়েছিল, কৃষিক্ষেত্রে চাপ বেড়ে গেছিল, শহরগুলো শ্রীহীন হয়ে পড়েছিল বললাম। এটা হচ্ছে মেন কারণ, মেন কজ, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা কথা আমি বলে দিই, এই কথাটা যে মরিস ডেভিড মরিস, ড্যানিয়েল থর্নার আর থিওডোর মরিসন, এই তিনজন এটাকে বলেছিল অলীক কল্পন বা মিথ। কাকে বলেছিল? অবশিল্পায়নকে। কিন্তু এটা ঠিক নয়, এই কথাটা মাথায় রেখে দেবে, ঠিক আছে। আবার আমি প্রথম পেজে চলে যাই, দেখে নাও ভালো করে। মহালরি ব্যবস্থার জনক নাকি যেন জিজ্ঞেস করেছিল কোথায় চালু হয়। ঠিক আছে, দেখেছো? এখানটা দেখে নাও, দেখো মহালরি ব্যবস্থা 1822 সালে হোল্ট ম্যাকেনজি আর রবার্ট মার্টিন্সবার্ড করেছিল হচ্ছে উত্তর পশ্চিম প্রদেশ এবং গাঙ্গেয় উপত্যকা, এই জায়গাটাকে মেনশন করে করেছিল। আর যখন বলেছিলাম রায়তওয়ারি, ওরা করেছিল হচ্ছে মাদ্রাস প্রেসিডেন্সির কিছু অঞ্চল ছেড়ে দিয়ে এই দক্ষিণ পশ্চিম অঞ্চলে রায়তওয়ারি ব্যবস্থা চালু করেন। এইটা একবার দেখে নেবে, আমাকে যে প্রশ্ন করছিলে তুমি, দেখে নেবে ইকবাল, খুব ভালো প্রশ্ন এটা, ঠিক আছে। চাললাম, আমি আবার পরের এতে চলে যাচ্ছি, একটু এবার এমসিকিউ করাবো। এমসিকিউ করিয়ে যদি একটু হাতে সময় পাই তাহলে আমরা আবার ফিরে যাব, ঠিক আছে, মনে থাকবে। অনেকটা এগিয়ে গেল সিলেবাস। হ্যাঁ ম্যাডাম, হয়ে গেছে। হুম হুম। বলছি একটু ঠিক, হ্যাঁ নইলে ভয় লাগে। সে হয়ে গেছে তো, পাঠিয়ে দেবেন একটু, ঠিক আছে। বোঝা গেল কোন কোন জায়গায় হয়েছিল, এটা তারা বোঝা গেল তোমাদের? যখন তোমাকে রায়তওয়ারির জনক বলবে, কল্যাণ যে প্রশ্নটা করেছে, দেখো সব বলে দিচ্ছি আমি। ইকবাল করেছে রায়তওয়ারির জনক, এখানে ভালো করে দেখে নাও, থমাস মনরো। তাই থমাস মনরোকে বলা হবে হচ্ছে রায়তওয়ারির জনক, এই লোকটাকে, এই হচ্ছে রায়তওয়ারির জনক, মনে থাকবে। বেশ, এবার একটু এমসিকিউর জন্য তৈরি হও, ঠিক। হ্যাঁ, নিতু সামন্ত ঠিক, শাসমল ঠিক বলেছে, নর্থ ইন্ডিয়া, ঠিক।
এমসিকিউ আপনার মনে হচ্ছে আগের দিন 10টা হয়ে গেছিলো না? হুম।